সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকটি আসন বিএনপি তার শরিকদের মাঝে বন্টন করেছে। কয়েকটি আসনের শেষ মুহূর্তে দলীয় প্রার্থীকে পরিবর্তন করে অন্য কাউকে প্রার্থী করেছে এবং বিএনপির জোট ছেড়েছে একটি দল। বিএনপির জোটের সঙ্গী হিসাবে থাকা একটি দল হঠাৎ করে বিএনপি ছেড়ে দিয়েছে, যার ফলে ওই দলটিকে 3টি আসন দেওয়ার কথা ছিল। সেই 3টি আসন ফাঁকা হয়েছে, যেখানে বিএনপি এখন নতুন করে দলীয় কিংবা জোটের কাউকে প্রার্থী করতে পারবে। পাশাপাশি ফাঁকা থাকা কয়েকটি আসনে বিএনপি দলীয় এবং জোটের প্রার্থী মনোনয়ন দিয়েছে। সেসব নিয়েই কথা বলবো আসলে বিএনপি এবং এই বুধবার যে বিএনপি মনোনয়ন এবং প্রার্থিতা নিয়ে যেসব সিদ্ধান্তগুলো নিয়েছে, এটা বিএনপির জন্য কিছুটা খারাপই হয়েছে। সেসব নিয়েও কথা বলবো। তার আগে একটু বলা দরকার মাহমুদুর রহমান মান্নার বিষয়। মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি বগুড়া 2 আসনটি ছেড়ে দিয়েছে, যেখানে বিএনপির জোটের প্রার্থী হিসাবে নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না নির্বাচন করার কথা ছিল, কিন্তু তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে এবং তিনি আদালতে আবেদন করেছেন তাকে যেন সেখান থেকে মুক্তি দিয়ে নির্বাচনে যেন তিনি অংশগ্রহণ করতে পারেন। তবে আদালত স্পষ্টত রায় দিয়েছে, আদেশ দিয়েছে যে তিনি নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ মাহমুদুর রহমান মান্নাকে যে বিএনপি বগুড়া 2 আসনটি খালি রেখে দিয়েছে বা তাকে ছাড় দিয়েছে, সেখানে এখন বিএনপি নতুন করে ফাঁকা পাচ্ছে। সেই জায়গায় কি মাহমুদুর রহমান মান্নার পরিবারের কেউ যাবে, নাকি তার দল নাগরিক ঐক্যের কেউ যাবে, নাকি বিএনপি থেকে কেউ যাবে, নাকি জোটের কেউ যাবে, সেটা এখনো প্রশ্ন মার্ক থেকে যাচ্ছে। আসলে সেটা এখনো বোধগম্য নয় যে আসলে সেখানে প্রার্থী হিসাবে কে যাচ্ছেন। এর বাইরে আরও বেশ কিছু আসনে বিএনপি শরিকদেরকে ছাড় দিয়েছে। ফিরোজপুর 1 আসনে এই আসনটি ফাঁকাই ছিল জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার। নড়াইল 2 আসন, এখানে বিএনপি প্রার্থীর পরিবর্তন এনেছে। এই গত 4 ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় যে 36 জনের তালিকা দিয়েছে, প্রার্থী তালিকা দিয়েছে, সেখানেই জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে নড়াইল 2 আসনে মনোনয়ন দেয়। এরপরে আমরা দেখলাম এই 24 ডিসেম্বর এসে বিএনপি সিদ্ধান্ত পরিবর্তন করলো এবং সেখানে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদকে তারা নতুন করে প্রার্থী করেছে বা তাকে ছাড় দিয়েছে। অর্থাৎ মনিরুল ইসলাম আর প্রার্থী থাকছেন না, দলীয় প্রার্থী থাকছেন না, দানের শীর্ষ প্রার্থী থাকছেন না। সেই জায়গা থেকে মনিরুল ইসলাম যদি স্বতন্ত্র হয়ে যান কিংবা বিদ্রোহী হয়ে যান, এই ক্ষেত্রে ফরিদুজ্জামান ফরাদের কপাল পুড়ছে, এটা মোটামুটি স্পষ্ট। যেহেতু দল একবার সিগন্যাল দিয়েছে মনিরুল ইসলামকে, সেই জায়গা থেকে মনিরুল ইসলাম নির্বাচন করলে দলের নেতাকর্মীরা তাকেই দলীয় প্রার্থী হিসাবে বিবেচনা করবে। যশোর 5 আসন খালি ছিল, সেখানে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে দেওয়া হয়েছে। পটুয়াখালী 3, আপনারা জানেন নুরুল হক নূর পাওয়ার কথা ছিল, তার জন্যই ছেড়ে রেখেছে। ঝিনাইদহ 4, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলা দরকার তাকে ঝিনাইদহ 2 আসনে দেওয়ার কথা ছিল এবং তার জন্মস্থানও ওই এলাকায়, ঝিনাইদহ 2 আসনের এলাকাতে। কিন্তু হঠাৎ করে বিএনপি সিদ্ধান্তের পরিবর্তনে আনলো যে রাশেদ খানকে ঝিনাইদহ 4 আসন দেওয়া হবে এবং রাশেদ খানও বলছেন যে ওইখানে ওই তারেক রহমান নির্বাচনী সমাবেশ করবেন। তারেক রহমান যে 25 ডিসেম্বর দেশে আসছেন, তিনি সেখানে একটি নির্বাচনী সমাবেশ করবেন ঝিনাইদহের ওই এলাকায়, যেটা বগুড়া 4 আসনের মধ্যে পড়ছে। সেখান থেকে তিনি এক ধরনের দিক নির্দেশনা পাবেন, দলীয় নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা করবেন, যার মধ্য দিয়ে এই রাশেদ খানের জন্য পথটা অনেক সহজ হয়ে যাবে। ইতিমধ্যে রাশেদ খান এরকমও বলেছেন, গণ অধিকার পরিষদ যদি না থাকে তিনি বিএনপিতে জয়েন করে হইলেও নির্বাচন করবেন, এরকম কথাবার্তাও শোনা যাচ্ছিল। তারপরে ঢাকা 12 আসন, যেটা আমরা জানতাম সাইফুল আলম নীরবকে বিএনপি মনোনয়ন দিয়েছিল প্রথম ধাপে গত 3 নভেম্বর, কিন্তু এখন এসে তাকে পরিবর্তন করে সাইফুল আলম নীরবকে পরিবর্তন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হককে নতুন করে মনোনয়ন দিয়েছে বিএনপি, অর্থাৎ ছাড় দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে দেওয়া হয়েছে। কুমিল্লা 7 আসনে পাচ্ছে রেদওয়ান আহমেদ, ঢাকা 13 আসনে পাচ্ছে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তবে একটা ঘটনা এর মধ্য দিয়ে ঘটে যাচ্ছে, বিএনপির সঙ্গে থাকা 12 দলীয় জোটের 2টি দল ইতিমধ্যেই তাদের দলটি বিলুপ্ত করে দিয়েছে। একটা হচ্ছে বিএলডিপি, একটা হচ্ছে জাতীয় দল। এর কারণ হইল বিএনপির সঙ্গে থেকে নির্বাচন করা। বিএনপির এই যে জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা নিজের দলটি বিলুপ্ত করে, জাতীয় দলের চেয়ারম্যান তিনি সৈয়দ এহসানুল হুদা নিজের দলটি বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যোগ দেওয়া মাত্রই তাকে কিশোরগঞ্জ 5 আসনে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন দেওয়ার কারণে এখানে বিএনপি যে গত 4 ডিসেম্বর যাকে মনোনয়ন দিয়েছে শেখ মুজিবুর রহমান ইকবাল, তার মনোনয়নটি বাতিল হয়ে যাচ্ছে। ইকবালের সমর্থকরা আমরা দেখেছি বিক্ষোভ করছে এবং রেলপথ অবরোধ করেছে, কারণ গত 4 ডিসেম্বর আপনি তাকে মনোনয়ন দিয়েছেন, এখন নতুন করে আপনি
জাতীয় দলের চেয়ারম্যান যিনি নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছে শুধুমাত্র ধানের শীষে নির্বাচন করার জন্য, সেই এহসানুল হুদাকে বিএনপি মনোনয়ন দিয়েছে। এই আসনেও একটা ক্লাশ দেখতে পাচ্ছি, একটা সংঘর্ষ দেখতে পাচ্ছি। এবং এই মুজিবুর রহমান ইকবাল আপনারা লিখে রাখেন, তিনি বিদ্রোহী প্রার্থী হবেন। সেই ক্ষেত্রে সৈয়দ এহসানুল হুদা হঠাৎ করে বিএনপিতে ঢুকে পড়া, এর জয়লাভ করা খুবই কঠিন হয়ে যাবে। যে ঘটনাটা এর মধ্য দিয়ে ঘটে যাচ্ছে সেটা বলছি, সেটা হলো এই যে বিএনপির সঙ্গে জোটে থাকা দুটি দল নিজেদের অস্তিত্ব বিলুপ করে দিয়েছে, দলটি বিলুপ্ত করে দিয়েছে। সেটা হচ্ছে বিএলডিপি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সাদাত হোসেন সেলিমের দল। তিনি নিজের দল বিলুপ্ত করে গিয়ে বিএনপিতে ঢুকলেন এবং তিনি লক্ষ্মীপুর 1 আসন পেলেন। না ঢুকলেও তিনি লক্ষ্মীপুর 1 আসনে তিনি কিন্তু প্রার্থী হইতেন। এই যে জাতীয় দলটি তিনি কিশোরগঞ্জ 5 আসনটি জোটের পক্ষ থেকে চেয়েছিলেন, তার চাওয়া হয়েছিল তার জন্য, কিন্তু বিএনপি সেখানে শেষ মুহূর্তে প্রার্থী দিয়ে দেয় গত 4 ডিসেম্বর। এখন তিনি নিজের দল বিলুপ্ত করে বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বিএনপি মনোনয়ন দিয়ে দিল। এই যে কিছুদিন আগে সরকারের একটা গণপ্রতিনিধিত্ব আইন, যে নির্বাচনী আইন, নির্বাচন কমিশন সেই আইনটি সংশোধন করে। সেখানে ছিল আগে যে জোটে যে থাকবে সেখানকার যে বড় দল বা যে দলীয় মানে সবগুলো দল একটা প্রতীকে নির্বাচন করতে পারবে, বা পছন্দ মতো ওই জোটের যে কোনো একটি দলের বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। যেমন বিএনপির জোটে যারা আছে, যেটা আমরা 2018 সালের নির্বাচনে দেখেছি, জামাতের নেতাকর্মীরাও দেখেছি বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছে, ঐক্যফ্রন্টের অনেকেও হচ্ছে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছে। অর্থাৎ জোটবদ্ধ হইলেই আপনি একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন। এবার সেটা সংশোধন করা হয়েছে, অর্থাৎ দল জোটে থাকলেও আপনার দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে, যার ফলে একটা ইম্প্যাক্ট পড়েছে মাঠে। যেমন জুনাইদ সাকির যে প্রতীক, দলের প্রতীক, সেটা হইল মাথাল আর ধানের শীষের ওয়েট কি এক? যেমন ধরেন যে নাগরিক ঐক্যের প্রতীক হইল কেটলি, চায়ের কেটলি আর কি ধানের শীষের ওয়েট এক? আবার ধরেন যে জমিয়তে উলামার প্রতীক হইল খেজুর গাছ আর ধানের শীষের ওয়েট কি এক? সবাই তো চাইবে ধানের শীষের নিয়ে নির্বাচন করতে, কারণ ধানের শীষ পাওয়া মানি বা ধানের শীষ প্রতীক থাকা মানে বিএনপির নেতাকর্মীরা আপনার পেছনে থাকা, এটা মোটামুটি অবধারিত। কয়েকজন তো এমনি ছুটে যায়, দলীয় প্রার্থী থাকলেও ছুটে যায়। সেই জায়গা থেকে এই যে এই গণপ্রতিনিধিত্ব আইনটি যে সংশোধন করা হলো, আরপিওতে যে সংশোধনী নিয়ে আনা হলো, ছোট ছোট দলগুলো নিজেদেরকে বিলুপ্ত করে দিচ্ছে। জামাতের বলয়ে যে 8টি দল রয়েছে, জামাত সহ যে 8টি দল, সেখানেও যে ছোট ছোট দলগুলো যে কয়েকদিন পরে বলবে না যে আমরা নিজের দল বিলুপ্ত করে বা আমরা নিজের দল থেকে বেরিয়ে জামাতের দাঁড়িপাল্লায় নির্বাচন করতে চাই, সেটা ঘটলেও ঘটতে পারে। তো এই ঘটনাগুলো ঘটেছে এখানে। এর বাইরে কর্নেল অলি আহমেদ বিএনপির সঙ্গে জোটে থাকবে না ঘোষণা দিয়েছে, তিনি 300 আসনে প্রার্থী দেবেন। এর ফলে 3টে আসন খালি হচ্ছে। 1 চট্টগ্রাম 14, 2 কুমিল্লা 7, গফরগাঁও 10। ইতিমধ্যেই দলটির মহাসচিব, এই কর্নেল অলি আহমেদের যে দল লিবারাল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, এই দলটির মহাসচিব কুমিল্লার নেতা রেদওয়ান আহমেদ, তিনি দল থেকে পদত্যাগ করেছেন এবং বিএনপিতে যোগ দিয়েছেন, এবং বিএনপি তাকে কুমিল্লা 7 আসন দিয়ে দিয়েছে। অর্থাৎ লিবারাল ডেমোক্রেটিক পার্টিকে যে 3টি আসন দেওয়ার কথা ছিল, লিবারাল ডেমোক্রেটিক পার্টি সরে যাওয়ার ফলে সেই 3টি আসন খালি হয়েছে। তবে কুমিল্লা 7 আসনে রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়ে সেই আসনটি পেয়ে গেল, তিনি নিয়ে গেলেন। আর কুমিল্লা 14 এবং ময়মনসিংহ 10, এই 2টি আসন এলডিপিকে দেওয়ার কথা ছিল। অর্থাৎ যেহেতু তারা সঙ্গে নেই, জোটে নেই, এখন সেই 2টি আসন বিএনপি ফাঁকা পাচ্ছে। সেখানে দলীয় প্রার্থী হোক কিংবা হচ্ছে জোটের কেউ হোক, সেখানে তারা প্রার্থী দিতে পারবে আর কি। নতুন করে এই আসন 2টি ফাঁকা হয়েছে। আর নরসিংদী 3-এ বিএনপি, আমি যেটা বলেছিলাম, মঞ্জুর এলাহিকে মনোনয়ন দেওয়ার কথা ছিল এবং তাকেই দিয়েছে। এবং ঢাকা 20 আসনে তমিজউদ্দিন, সম্ভবত ধামরাই বা সাভার উপজেলা বিএনপির ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন, তাকে বিএনপি মনোনয়ন দিয়েছে। তো শেষ মুহূর্তে বিএনপি এই প্রার্থীতার বিভিন্ন পরিবর্তন এনেছে, শরিকদেরকে ছাড় দিয়েছে, যার কারণে বিএনপির কিছু নেতার কপাল পড়েছে। এই কপাল পড়ার ফলে যে ঘটনাটা ঘটবে, তারা সংক্ষুব্ধ হয়ে তারা বিদ্রোহী হবে। ইতিমধ্যে বিএনপির বেশ কিছু নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এক একটি আসনে একাধিক বিএনপির নেতা মনোনয়ন নিয়ে রেখেছেন। এর মধ্যে অনেকেই শেষমেশ বসে যাবেন, তবে অন্তত 100+ আসনে বিএনপিকে স্বতন্ত্র বা দলীয় বিদ্রোহী প্রার্থীদেরকে ফেস করতে হবে। সেই জায়গা থেকে বিএনপির 90টির বেশি আসনে প্রার্থী পরিবর্তনের কোন দল চলছে, প্রার্থী পরিবর্তনের জন্য বিক্ষোভ চলছে, দলীয়
কেন্দ্রীয় কার্যালয়ে এত পরিমাণ আবেদন এসেছে, সেই আবেদন পত্রগুলো তাক করে রাখতে রাখতে দলের ছাদ, এই অফিসের ছাদ ছুঁয়ে গেছে। সেই জায়গা থেকে এত পরিমাণ প্রার্থী পরিবর্তনের দাবি, এত পরিমাণ বিভিন্ন আসনে কোন দল, সেই জায়গায় এবং যদি বিদ্রোহী প্রার্থীর সংখ্যা যত পরিমাণ বেড়ে যায় এবং শেষ মুহূর্তে পরিবর্তন এবং কিছু প্রার্থীকে, কিছু নেতাকে সংক্ষুব্ধ করে তোলা, যার ফলে বিএনপি একটা টোটাল একটা দিলেমার মধ্যে পড়ে গেছে। তারেক রহমান আসছেন এই জায়গায়, তিনি আসলে এগুলো নিয়ে কাজ করে সেগুলো মীমাংসা করতে পারবেন কিনা সেটা একটা দেখার বিষয় রয়েছে। যদিও তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতীক দেখতে, প্রার্থী দেখতে না, সেই জায়গা থেকে সেই আদেশ মান্য করা হয়নি। এখন তিনি দেশে পা রাখলে আসলে এর ইম্প্যাক্টটা কতটুকু দলের উপর পড়ে, এই জায়গায় কতটুকু দলীয় দল যাদেরকে মনোনয়ন, যেখানে যাকে মনোনয়ন দিয়েছে, যেখানে শরিকদেরকে ছাড় দিয়েছে, সেগুলো আসলে কিভাবে মেনে নেয় সেটা একটা দেখার বিষয় থাকছে। সেই জায়গায় বিএনপি এই কোন্দল থেকে যদি না বেরোতে পারে, আগামী নির্বাচনটা বিএনপির জন্য খুব একটা সহজ হবে না। একটা কঠিন নির্বাচন ফেস করতে যাচ্ছে বিএনপি, অন্তত এই ঘটনাগুলোর কারণে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।